64 আর 72-এর দুটো পরিকল্পনার মধ্যে সমন্বয় ঘটিয়ে নতুন কিছু না, ওখান থেকেই ডেটা নিয়ে 2002 ন্যাশনাল ওয়াটার প্ল্যান হলো। ইতিমধ্যে বাংলাদেশে অনেক ধরনের ক্ষমতাধর লোক তাদের কাজকর্ম শুরু করেছে। বলা হলো আরেকটা জাতীয় পরিকল্পনা দরকার, যেখানে পানির যত ধরনের ব্যবহার আছে, এই যে নৌ চলাচল, মাছের ব্যবহার জন্য ব্যবহার, খাবার পানির জন্য ব্যবহার, নদীর গুণগত মান রক্ষা করার ব্যাপার, নদী ভাঙছে, নদী ভাঙন ঠেকানো ব্যাপার, উপকূলে নদী সেডিমেন্ট জমা হচ্ছে, সেই সেডিমেন্টগুলো রক্ষা করা দরকার, প্রচুর চর পড়ছে, সেগুলোর ব্যবস্থাপনা দরকার। এই সব কিছু মিলে তারা একটা জাতীয় পরিকল্পনা করলো। এটার দায়িত্ব নিল ডাচ গভর্নমেন্ট, আমি নাম ধরেই বলছি তাদের। তারা অনেক টাকা খরচ করলো, বিরাট এক পরিকল্পনা, প্রোডাক্ট হলো শূন্য। তারা ওই 72 আর 64 এই দুই ডকুমেন্ট থেকে বেরোতে পারেনি। এইটাকেই একটু ঘষামাজা করে ন্যাশনাল ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান তৈরি করলো। এটা কিন্তু একটা ভাওতাবাজি। পানির ব্যবস্থাপনা বুঝতে গেলে প্রথমে একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে পানির অ্যাভেলেবিলিটি, কতটা পরিমাণ আছে। পৃথিবীতে যে পরিমাণ পানি আছে এটা কিন্তু ফিক্সড, এটা বাড়বে না, বাড়ানো যায় না। পাহাড়ের মাথায় বরফের মধ্যে পানি জমে আছে। উত্তর মেরু, দক্ষিণ মেরুতেও প্রচুর পানি আছে। কিন্তু এই সব পানি, মিঠা পানি যেটা সুপেয় ড্রিঙ্ক করা যায়, এটার পরিমাণ মাত্র, টোটাল যে পানি আছে তার 2 ভাগ 2.5 ভাগ মাত্র। সমুদ্রের পানি লবণাক্ত। বহু জায়গাতে পানি আছে যেটা অ্যাভেলেবল না, মাটির নিচে প্রচুর পানি আছে, প্রচুর লেকে পানি আছে, বিলে পানি আছে। তো এটা আমরা একটা হিসাব করে দেখা গেছে যে সমস্ত পানিটাকে যদি একটা 1 লিটার বোতল, সে একটা ড্রিঙ্কের বোতলে ঢুকানো হয়, এর মধ্যে অ্যাবাউট 4 চামচের 3-4 চামচ পানি হচ্ছে মিঠা পানি, আর বাকি পানি হচ্ছে হয় লবণাক্ত কিংবা মানুষের কাছে অ্যাভেলেবল না। তাহলে খুব সামান্য পরিমাণ মানুষ পানি নিয়েই আমরা ব্যবস্থাপনাতে যেতে চাই, কারণ পানি জীবনের অংশ। পানি ড্রিঙ্ক করতে হবে, খেতে হবে, পান করতে হবে। এবং খাবার না খেয়ে মরুভূমিতে কিংবা জঙ্গলে একজন অনেক দিন, 3 দিন 4 দিন 5 দিন কাটাতে পারে, কিন্তু খাবার পানি ছাড়া পারবে না সে। তার পানি প্রয়োজন এবং নিরাপদ পানি প্রয়োজন। নিরাপদ পানি যেটুকু আছে মোটা দাগে, এই যে বললাম 3-4 চামচ, তার অর্ধেক আছে ভূগর্ভস্থ, অর্ধেক আছে সারফেস ওয়াটার বলি আমরা, উপরে। অর্ধেক যে সারফেস ওয়াটার আছে তার অর্ধেক হচ্ছে প্রবাহমান, অর্থাৎ নদী, খাল, এগুলো দিয়ে। আর বাকি অর্ধেক হচ্ছে এক জায়গায় স্থিতিশীল অবস্থায় আছে, লেকের পানি, হাওড়ের পানি, বিলের পানি ইত্যাদি। আর বাকি অর্ধেক পানি আছে ভূগর্ভস্থ পানি। এটার অর্ধেক, তারও অর্ধেক হচ্ছে যেটা আমরা তুলতে পারি টিউবওয়েলের মাধ্যমে কিংবা পাম্প করে, আর বাকি অর্ধেক পারি না। তো তাহলে দেখেন সারা পৃথিবীতে যে পরিমাণ পানি আছে তার 4 চামচের 1 ভাগেরও কম হচ্ছে মিঠা পানি, সারফেস ওয়াটার, 1 ভাগেরও কম গ্রাউন্ড ওয়াটার। এই পানির পরিমাণ, এইটুকু পানির পরিমাণে যখন একটু বেশি হয় তখন সমস্যা হয়, বন্যা হয় ইত্যাদি। আর যখন কমে যায় তখন খরা হয়। সো পানির উৎস কিন্তু 3টি। একটা বললাম ভূগর্ভস্থ পানি, একটা হচ্ছে সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার আসছে ওই পাহাড়ে জমাট বাঁধা বরফ গলে সেটা প্রবাহিত হচ্ছে। আরেকটা সোর্স হচ্ছে বৃষ্টি। সো বৃষ্টি বিধাতার আশীর্বাদ, বৃষ্টি হচ্ছে, মাটিতে জমা হচ্ছে, ভূগর্ভস্থ পানিতে যাচ্ছে। ভূগর্ভস্থ পানিতে চুইয়ে যাওয়ার থেকে অতিরিক্ত পানিটা সারফেস ওয়াটার হিসাবে আসছে। তো এটা তো গেল পানির পরিমাণের হিসাব। বাংলাদেশের দুঃখের ব্যাপার হচ্ছে
পানির আরেক ধরনের হিসাব হচ্ছে কোয়ালিটি, গুণগত মান। এটা নিয়ে চিন্তা করি না আমরা। আমরা সারফেস ওয়াটার, এই যে খাল দিয়ে পানি যাচ্ছে, বুড়িগঙ্গা দিয়ে পানি যাচ্ছে, টঙ্গী খাল দিয়ে পানি যাচ্ছে, দূষিত করছি। এই যে এখন থেকে 100 বছর আগে বুড়িগঙ্গার পানি টলটলে পরিষ্কার ছিল। আমি নিজে দেখেছি স্কুলে পড়ি যখন, হিন্দু দম্পতি কোমর পানিতে দাঁড়িয়ে সূর্য তর্পণ করছে, পূজা করছে। আজকে যদি আমি একজনকে বলি বুড়িগঙ্গার পানিতে নামেন, সে অস্বীকার করবে, কারণ এত দূষিত পানি যেটা শরীরের সংস্পর্শে আসলে রোগবালাই হতে পারে। ঢাকা শহরে চমৎকার রেস্টুরেন্ট ছিল, নাই। সওয়ারিঘাট, পাইস হিন্দু হোটেল ফ্লোটিং, নৌকার উপরে ভাসছে, নদীর পানি দিয়ে রান্না করছে, অতি চমৎকার খাওয়া, সস্তা, কারণ এস্টাবলিশমেন্ট কস্ট নেই। গেল কোথায়? কারণ ওই নদীর পানিতে তো পান করার মানে রান্না করা সম্ভব না। তো তাহলে এই কথা বলতে গিয়ে আমি বলছি পানির বহু ধরনের ব্যবহার আছে। আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনজাম্পটিভ ইউজ, মানে যেটাতে পানির পরিমাণ কমে, আর একটা নন কনজাম্পটিভ ইউজ। সো কনজাম্পটিভ ইউজ, আমি পানি খেলাম, পরিমাণ কমে গেল। আমি সেচের জন্য পানি দিলাম, যে উৎস থেকে পানি নিলাম সেখানে পানি কমে গেল, তাই না? আর নন কনজাম্পটিভ ইউজ, যেটাতে পানির পরিমাণ কমছে না, যেমন পুকুরের মাছ চাষ করছি, কিংবা প্রাকৃতিকভাবে নদীতে মাছ হচ্ছে, মাছ তো পানি খাচ্ছে না, এই মাধ্যমে সে জীবিত থাকছে। আমি নৌ চলাচল করব, নৌকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, এবং এগুলো আমরা নেগলেক্ট করছি। ইদানিং মাছ চাষ হচ্ছে বলে কিছু নজর হচ্ছে, কিন্তু প্রাকৃতিকভাবে উন্মুক্ত জলাশয়, নদীতে যে পানি আছে তার গুণগত মান আমরা নষ্ট করছি। এই গুণগত মান নষ্ট করতে গিয়ে মানুষের নিজের জীবনের উপরে হুমকি আসছে। আগে আমরা খাল থেকে, নদী থেকে, বিল থেকে পানি কালেক্ট করতাম, পুকুর থেকে কালেক্ট করতাম। গান ছিল, জলকে চলে কার ঝিয়ারি, তাই না? যে পানি আনতে যাচ্ছে সে। এখন তো সেই উৎস থেকে পানি আনা সম্ভব না, এত দূষিত, এবং এটা শোধন করা সম্ভব না। যে কারণে সারফেস ওয়াটার বাদ দিয়ে ভূগর্ভস্থ পানির উপরে আমরা নির্ভরশীল হচ্ছি। কারণ পানিটা যখন চুইয়ে নিচে ভূগর্ভস্থ উপযুক্ত স্তরে যাচ্ছে, তখন এটা ফিল্টার্ড হচ্ছে। কিন্তু এই ভূগর্ভস্থ পানির বাংলাদেশে এখন প্রধান ব্যবহার হচ্ছে সেচের জন্যে। সারফেস ওয়াটারের মজাটা হচ্ছে, এক সময় প্রচুর পানি বর্ষাকালে, শুকনো মৌসুমে পানির নেই, বহু নদী শুকিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ লিখে গেছেন, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তাই না? কিন্তু রবীন্দ্রনাথের এই ছোট নদী কবিতাটাতে পঞ্চম স্তবকে বর্ণনা আছে বর্ষাকালে নদী কিভাবে চলে। পাক খেয়ে খেয়ে নদী যাচ্ছে, তীব্র নদী। কাজে আমরা নদীর যে বাহক যারা, পানির যে প্রবাহটা, সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে এই দুটোর পরিমাণের দিকেই নজর দিচ্ছি না, কোয়ালিটির দিকে নজর দিচ্ছি না, যে কারণে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ তীব্র সংকটে পড়বে। খাবার পানি ইতিমধ্যে নেই বহু জায়গাতে, আবার সিজনাল ভ্যারিয়েশন আছে, আবার লোকেশনের প্রবলেম আছে। আপনাকে যদি বলি আপনি অবাক হবেন, সুনামগঞ্জে শীতকালে, শুকনো মৌসুমে, এপ্রিল মে মাসে পানি নাই। খাবার পানি আনার জন্যে একটা গ্রামের মহিলাকে 2 থেকে 3 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে, অথচ বর্ষার সময় থই থই পানি। উপকূল অঞ্চলে সাতক্ষীরাতে পানি লবণাক্ত, শ্যামনগর কিংবা কয়রাতে খাবার পানি নেই। এখন সেখানে সবচেয়ে গরিব লোকটাও পানি কিনে খায়, কারণ এই পানিটা রিভার্স অসমোসিস প্রসেসে ট্রিট করে তারপরে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। পানির দেশ, সেখানে পানি নেই, কিনে খেতে হচ্ছে। কাজে আমাদের দেশে অনেক ধরনের সংকট আছে। নৌ চলাচলের কথা বলেছিলাম, এই দেশ নদী দিয়ে জালের মতো বিস্তৃত ছিল। বর্ষাকালে তো বটেই, এমনকি শুকনো মৌসুমেও নৌকা চলতো।
অপচনশীল দ্রব্য বহন করার জন্যে নৌপথ হচ্ছে সবচেয়ে সস্তা মিডিয়াম, আর সবচেয়ে ক্ষতিকর এক্সপেন্সিভ মিডিয়া হচ্ছে রাস্তা। আমরা রাস্তা নির্মাণ করি কারণ পলিটিশিয়ানরা সেটা পছন্দ করে, কিন্তু নৌপথের রক্ষণাবেক্ষণ আমরা করি না, এমনকি ঘাটও বানাই না। আমি নিজে উপকূল অঞ্চলে যখন কাজ করেছি তখন যে লঞ্চে গেছি কিংবা সেই লঞ্চ থেকে নামতে ভয় পেতাম, কারণ একটা তক্তা দিত, সেটা দিয়ে নামতে হতো, তাই না? সো পানির বিভিন্ন ধরনের ব্যবহার আছে। আরেকটা ব্যবহার আমরা দেখি না, সেটা হচ্ছে পরিবেশগত ব্যবহার। মাছের কথা বললাম, গাছের কথা তো বলতে হবে। তারা বড় হয় কি করে, টিকে থাকে কি করে? এই পানির মাধ্যমে, পানির গুণাবলীর মাধ্যমে, যে কারণে আমরা ইকোলজিক্যাল ডিম্যান্ড, বায়োলজিক্যাল ডিম্যান্ড এটা বলি। পানির গুণগত মান মাপার জন্য অনেক পদ্ধতি আছে। রক্ষা করবে কে? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। পানি ব্যবস্থাপনার দায়িত্ব কার? কাগজে কলমে বলি পানি উন্নয়ন বোর্ড বা পানি মন্ত্রণালয়, কিন্তু তারা বন্যা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বর্ষার সময় দুই পার উপচে যাতে ক্ষতির সৃষ্টি না হয়, তো তাদের মূল কাজ হচ্ছে বন্যা ব্যবস্থাপনা। আর পানিটা মানুষের জন্য যেমন এসেনশিয়াল, ক্রপের জন্য সেরকম এসেনশিয়াল। ফসলের জন্য প্রচণ্ড পানি লাগে। এটা শুরু করেছিল বিএডিসি নামক যে প্রতিষ্ঠান, তারা পাম্প কিংবা টিউবওয়েলের মাধ্যমে সেচের শুরু করে 60-এর দশকে। এখন ওয়ার্ল্ড ব্যাংকের চাপে কিংবা বিভিন্ন কারণে আমরা এটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিয়েছি। কৃষক নিজে শ্যালো টিউবওয়েল দিয়ে পানি নিজের কাজে ব্যবহার করে, পাশের জমিতে বিক্রি করে। অর্থাৎ এখন 70% ইরিগেশন হয় গ্রাউন্ড ওয়াটার থেকে। কিন্তু দায়িত্ব কার? কারো দায়িত্ব নাই। এটা স্থানীয় সরকারেরও কোনো কন্ট্রোল নাই। তাহলে বিএডিসির ভূমিকা এখনও আছে। বহু জায়গাতে তারা ইরিগেশনের জন্য পাম্প কিংবা টিউবওয়েল সাপ্লাই দেয়। খাবার পানির ক্ষেত্রটা আরও গোলমেলে। ডিপিএইচই বলে একটা প্রতিষ্ঠান আছে, যারা শহরগুলো, উপজেলা শহরগুলো কিংবা অন্য শহরগুলোতে পানি সরবরাহ করে। কিন্তু ওয়াসা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী শহরে পানি সরবরাহ করে, এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রচুর পানি ট্রিট করতে হয়, মানে শোধন করতে হয়। ঢাকাতে সাইদাবাদে যে পানি ব্যবহার করা হয়, এটা এখন শীতলক্ষ্যা থেকে আসে। কিন্তু এখন শীতলক্ষ্যার পানি, বুড়িগঙ্গা তো নাই এক সময়, কিন্তু এখন থেকে 150 বছর আগে ঢাকাতে প্রথম পানি শোধনাগার স্থাপিত হয় চাঁদনী ঘাটে। বুড়িগঙ্গার পানি শোধন করা হতো। বুড়িগঙ্গার পানি এখন এত দূষিত যেটা শোধন করার কোনো টেকনিক আমাদের জানা নাই। এবং শীতলক্ষ্যা থেকে যে পানি আসে এটাও গোলমেলে। সাইদাবাদে যে পানিটা ট্রিট করা হয়, আমি কিন্তু এখনও নিশ্চিত নই যে পানিটা আমাদের পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে এটা কতটা নিরাপদ। এটার মধ্যে হেভি মেটালস, নিকেল, ক্যাডমিয়াম, মার্কারি ইত্যাদি যে বর্জ্য পদার্থ নদীতে ফেলছে শিল্পপতিরা, এগুলো তো ট্রিট করা সম্ভব না। মোটামুটি পানিটাকে পরিশ্রুত করে এটার ট্রান্সপারেন্ট, অর্থাৎ পানি পরিষ্কার, আর কিছু ইকোলাই, ব্যাকটেরিয়া যাতে না থাকে, আর 2-1টা কেমিক্যাল ট্রিট করা হয়। এই পানিও নিরাপদ না। কিন্তু পৃথিবীতে আপনি যদি আমেরিকাতে যান, ইউরোপে যান, কোনো বাসায় গেলে খাবার পানি চাইলে পানির কল থেকে আপনাকে 1 গ্লাস পানি দিল, অর্থাৎ পানিটা নিরাপদ। আমাদের এখানে মোটেই নিরাপদ না। কাজেই সেজন্য বলা হয় পারলে পানিটা ফুটিয়ে খাওয়া, তাই না? তো খাবার পানির কথা বললাম, ফসলের পানির কথা বললাম। বেশি পানি হলে বিপদ বন্যা, কম পানি হলে বিপদ খরা। এবং আমরা বৃষ্টির উপরে অনেকখানি নির্ভরশীল, এবং বৃষ্টির উপরে নির্ভরশীলতাটা হচ্ছে ট্রেডিশনাল নলেজ, লোকাল ব্যাপার। আমাদের যে ফসল আছে, প্রধান ফসল 3টা, আউশ, আমন, বোরো, এই 3টার যে সময়কাল একেবারে ফিক্সড। এই 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে লাগাতে হবে। এখন মাঠে, আজকে আমি কথা বলছি জানুয়ারির মাঝামাঝি, এখন কিন্তু বাংলাদেশে হার্ডলি 20%, 10% জমিতে বোরো ধান লাগানো হয়েছে।
এবং আগামী 15 দিন 1 মাসের মধ্যে বোরো ধান লাগাতে হবে, কারণ এটা কাটতে কাটতে জুন জুলাই হয়ে যাবে। এখন প্রচণ্ড কথা বলছি যখন প্রচণ্ড শীত পড়ছে, এবং এতে ভয় হচ্ছে যে বোরোর সিডলিং যেটা চারা যেটা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমরা প্রকৃতি নির্ভর কিন্তু আছি। এখন থেকে 100 বছর আগে আমাদের প্রধান ফসল ছিল আমন ধান, আর অল্প কিছু জমিতে বোরো হতো, আউশ হতো, বোরো ছিল না। বোরো এসছে 1972-73-এ। এর সাথে বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক নেই। উচ্চ ফলনশীল ধান যেটা, এটা পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে 1968-তে, এবং এটা বাংলাদেশে প্রচলিত হয়েছে 72-73-এ। প্রথম এটা 60-এর দশকে, মানে 68-তে ইরি যে ধান হলো, গ্রামের লোক এখনও বলবে 8 নম্বর ধান, এটা প্রথমে প্রচলিত হয় কুমিল্লা অঞ্চলে। যে কারণে প্রথম দিককার ধানের নাম ছিল চান্দিনা, মালা, তাই না? ওই এলাকার তে প্রথম এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হয়। তারপরে কুষ্টিয়াতে জিকে প্রজেক্টে ইন্ট্রোডিউস করা হয়। এখন সারা দেশ জুড়েই হাই ইল্ডিং ভ্যারাইটি ধান হচ্ছে। একটা কথা বলতে হবে, এই হাই ইল্ডিং ভ্যারাইটি ধান গ্রামের লোককে জিজ্ঞাসা করলে এটা কী ধান, ইরি। আসলে ইরি বোরো হতে পারে, ইরি আউশ হতে পারে, ইরি আমন হতে পারে। কথাটা ইরি না, হবে বিরি, কারণ এখন বাংলাদেশ রাইসিয়াস ইনস্টিটিউট কিংবা বিনা কিংবা এগ্রিকালচার ইউনিভার্সিটি বাউ এরা এগুলো সরবরাহ করছে। তাহলে ধানের জন্যে পানি সরবরাহ করতে গিয়ে এখন আমরা অসুবিধায় পড়তে যাচ্ছি, কারণ ভূগর্ভস্থ পানি লিমিটেড হয়ে গেছে, সারফেস ওয়াটার লিমিটেড হয়েছে। আমাকে একটা প্রশ্ন করা হয় যে স্যার নদীগুলো শুকিয়ে যাচ্ছেন। আমি তার তীব্র প্রতিবাদ করি। নদীগুলো শুকোচ্ছে না, আমরা শুকিয়ে ফেলছি। নদীর থেকে পানি পাম্প করে সেচ করছি, তাহলে নদীতে পানি থাকবে কোত্থেকে? এবং নদীতে যদি পানি না থাকে তাহলে মাছ থাকবে কোত্থেকে? নদীর অন্যান্য জীববৈচিত্র্য, কাঁকড়া থাকবে কোত্থেকে, কচ্ছপ থাকবে কোত্থেকে? তার যে কাজেই আমরা মুখে বলি যে আমরা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে চাই, কিন্তু প্রকৃতভাবে করছি না। আমরা এখনও তথাকথিত উন্নয়নের নামে অবকাঠামো বানিয়ে, খাল দখল করে, নদীকে ডাইভার্ট করে যে কর্মকাণ্ড করছি, এগুলো ঠিক না। এর জন্য যেটা প্রয়োজন, এবং এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, যে যার মতো কাজ করছে, একটা সমন্বয়ের প্রয়োজন। এটা বুঝতে পেরে ওয়ার্পো বলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই, কোনো পরামর্শ দিতে পারে না। এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে জাতীয় পরিকল্পনার একটা সমন্বিত ইন্টিগ্রেটেড ওয়াটার মাস্টার প্ল্যান। আমাদের এখানে 1954, 55, 56-তে পরপর 3 বছর প্রচণ্ড বন্যা হয়। তখন এটা জাতিসংঘে আলোচনা হয় সেই পাকিস্তান পিরিয়ডে, এবং তখন একটা বিদেশি মিশন এসে, ক্রুগ মিশন রিপোর্ট। আপনি যদি 60-এর দশকের ছাত্র হতেন, রাস্তায় যে কোনো ব্যাপারে প্রসেশন বের করলে একটা ঝান্ডা থাকতো, ক্রুগ মিশন রিপোর্ট বাস্তবায়ন করো, অর্থাৎ বন্যা ব্যবস্থাপনা করো। সেই অনুযায়ী একটা মাস্টার প্ল্যান প্রথম বাংলাদেশ তৈরি করলো 1964 সনে, এবং এটা কার্যকর শুরু হলো। মজার ব্যাপার হলো, এটা বাস্তবায়নের জন্যে অর্থায়ন করেছিল মার্কিন সরকার। আজকে যে কোস্টাল এম্বাঙ্কমেন্ট দেখি, বেড়ি বাঁধগুলো, আমাদের উপকূলের লেংথ হচ্ছে 710 কিলোমিটার, আর বেড়ি বাঁধগুলোকে যদি লম্বা করা হয় তাহলে প্রায় 6000 কিলোমিটার হয়। এই বেড়ি বাঁধগুলো হওয়ার পরেই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনার দক্ষিণাঞ্চলে কিন্তু চাষাবাদ শুরু হয়। মানুষ কিন্তু সেখানে তখন বসবাস শুরু করে। বাট যাই বলছি, ব্রহ্মপুত্রর গাইবান্ধার থেকে শুরু করে একেবারে বাঘাবাড়ি ঘাট পর্যন্ত যে এম্বাঙ্কমেন্ট, এগুলো কিন্তু শুরু হয় ওই আইকো মাস্টার প্ল্যানে। ফসলের উৎপাদন বাড়ে, বাংলাদেশের মানুষ বাড়তে থাকে। 47-এ যে 4 কোটি লোক ছিল, আজকে যেটা 20 কোটি, তার জন্য যে খাদ্যের ডিম্যান্ড, এটা কিন্তু আমরা মিট করতে পেরেছি, কারণ এই বন্যা ব্যবস্থা করেছি বলে। আজকে বিদেশি পণ্ডিতদের কথা খবরের কাগজে বড় বড় করে লেখা দেখি যে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো আমাদের ক্ষতির কথা। আমার উত্তর হচ্ছে, ওই সাহেবকে বলেন বাংলাদেশে এসে থাকতে। আমেরিকাতে বসে
বিরাট দেশ, মানুষ কম, তাদের কৃষি প্রচুর উৎপাদন হয়। আমাদের এখানে তো যেটুকু জায়গা আছে সেটাকেই বারবার ব্যবহার করতে হয়। 1970-এর আগে আমন ধান হতো, এখন কিন্তু আমরা আমন করি এবং বোরো করি। বোরোটা কিন্তু প্রধান ফসল হয়ে গেছে, আউশও করা হচ্ছে এখন, তাই না? এখন গন্ডগোল লেগেছে এই জমিতে ধান করব না 3 ফুট 4 ফুট মাটি কেটে পানি দিয়ে মাছ চাষ করব। কাজে বহু ধরনের কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। তো তাহলে এরপরে 1972-এ দেশ যখন নিজের দখলে আসলো, 71-এর ডিসেম্বর মানে 72, তখন কিন্তু ফেমিন, দুর্ভিক্ষর অবস্থা। 74-এ তো বড় দুর্ভিক্ষ হলো। তখন বিশ্বব্যাংক একটা স্টাডি করে ল্যান্ড অ্যান্ড ওয়াটার, 9 ভলিউম ল্যান্ড অ্যান্ড ওয়াটার সেক্টর স্টাডি করে বললো যে তোমরা বন্যা ব্যবস্থাপনা করতে সুবিধা করতে পারবে না, কারণ অনেক খরচ হবে, তোমরা সেচের দিকে নজর দিয়ে শুকনো মৌসুমে ধান করো। তাই আমরা করলাম। মজাটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কাজ করলো আইকো মাস্টার প্ল্যান 1964 ধরে, আর এগ্রিকালচার মিনিস্ট্রি কাজ শুরু করলো 72 পরিকল্পনা ধরে। আমি বলছি না দুটো কন্ট্রাডিক্টরি, বাট দুটো দুই সময়ের সমাধান দেয়, দুটোর মধ্যে সমন্বয় প্রয়োজন। এটা হয়নি, চিন্তা করা হলো সমন্বয় প্রয়োজন। তখন 80-র দশকের মাঝামাঝিতে জাতীয় পানি পরিকল্পনা বলে কাজ শুরু হলো। এর মধ্যে প্রচণ্ড বন্যা হলো 87-88। তখন ফ্লাড অ্যাকশন প্ল্যান বলে একটা কাজ হলো, সেখান থেকে 91-তে আরেকটা মাস্টার প্ল্যান হলো। তাহলে 64, 72, 91, 92, 93-তে একটা জাতীয় পরিকল্পনা হলো, সেটা কমপ্লিট কাজ হয়নি। সেটা 2002-তে আরেকটা পরিকল্পনা হলো, কিন্তু যারা করেছিলেন তারা নতুন করে ভাবতে পারেননি। তারা ওই বন্যার সমস্যা আর সেচের সমস্যা, অর্থাৎ 72 আর 64 আর 72-এর দুটো পরিকল্পনার মধ্যে সমন্বয় ঘটিয়ে নতুন কিছু না, ওখান থেকেই ডেটা নিয়ে 2002 ন্যাশনাল ওয়াটার প্ল্যান হলো। ইতিমধ্যে বাংলাদেশে অনেক ধরনের ক্ষমতাধর লোক তাদের কাজকর্ম শুরু করেছে। বলা হলো আরেকটা জাতীয় পরিকল্পনা দরকার, যেখানে পানির যত ধরনের ব্যবহার আছে, এই যে নৌ চলাচল, মাছের ব্যবহার জন্য ব্যবহার, খাবার পানির জন্য ব্যবহার, নদীর গুণগত মান রক্ষা করার ব্যাপার, তাই না? নদী ভাঙছে, নদী ভাঙন ঠেকানো ব্যাপার, উপকূলে নদী সেডিমেন্ট জমা হচ্ছে, সেই সেডিমেন্টগুলো রক্ষা করা দরকার, প্রচুর চর পড়ছে, সেগুলোর ব্যবস্থাপনা দরকার। এই সব কিছু মিলে তারা একটা জাতীয় পরিকল্পনা করলো। এটার দায়িত্ব নিল ডাচ গভর্নমেন্ট, আমি নাম ধরেই বলছি তাদের। তারা অনেক টাকা খরচ করলো, বিরাট এক পরিকল্পনা, প্রোডাক্ট হলো শূন্য। তারা ওই 72 আর 64 এই দুই ডকুমেন্ট থেকে বেরোতে পারেনি। এইটাকেই একটু ঘষামাজা করে ন্যাশনাল ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান তৈরি করলো। এটা কিন্তু একটা ভাওতাবাজি। ভাওতাবাজি বলছে যে মানে এটাতে কি করতে হবে সে কথা বলেনি, ওই পুরনো 35 বছর 40 বছরের পুরনো ডকুমেন্টগুলো আবার নতুন করে দিল। কাজেই বলতে চেষ্টা করছি যে কারণে ডেল্টা প্ল্যান পরবর্তীতে আর এগোতে পারেনি। প্রায় 100 কত কোটি টাকা খরচ করে করা হয়েছে, বিদেশি বিশেষজ্ঞরাই তার পুরো টাকাটা নিয়ে গেছে, কিন্তু দেশের সমস্যার সমাধান হয়নি। আজকে অনেক কিছু প্রয়োজন। আমাদের পানি আইন আছে, আইনটা কি বাস্তবায়িত হচ্ছে? উত্তর হচ্ছে না। খাবার পানির আইন আছে, বাস্তবায়িত হচ্ছে না। সুপ্রিম কোর্ট রুল দিয়েছে এখন থেকে বিনা পয়সায় প্রত্যেকটা নাগরিককে পানি দিতে হবে। আমরা এতদিন বলতাম যে অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে হবে, কিন্তু এখন বলছি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায় ধরে যে সকলের পানির অধিকার আছে, ন্যায্য মূল্যে তাকে তো দিতে হবে। কাজেই একটা মাস্টার প্ল্যান দরকার আছে। আমি যে খুব সংক্ষেপে বললাম যে সমস্যাগুলো কি, সম্ভাবনাগুলো কি, এখনও কিন্তু সারা বছর যে পরিমাণ পানি আমাদের আছে সঠিক ব্যবস্থাপনা করলে কিন্তু অনেক দূর এগোতে পারবো। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আন্তর্জাতিক নদী। আমাদের যে শুকনো মৌসুমে যে পরিমাণ পানি নদীগুলো দিয়ে আসে, তার প্রধানত পানিটা আসে যমুনা দিয়ে,
অল্প কিছু পদ্মায়, গঙ্গায়, অল্প কিছু মেঘনায়। এবং বর্ষার সময় যে সমস্যা বন্যার, এটাও কিন্তু হঠাৎ করে উজান থেকে পানি আসে। কাজেই পানি ব্যবস্থাপনাতে বাংলাদেশের জন্যে আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনাটা একটা জরুরি বিষয়। এবং এটা আমাদের রাজনীতিবিদরা বোঝেন কিনা আমার সন্দেহ আছে। কারণ এই আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা রাজনৈতিকভাবে সমাধান ছাড়া সম্ভব না। এটা কারিগরি সমাধান নেই, প্রশাসনিক সমাধান নেই, সমাধান হচ্ছে রাজনৈতিক ভিত্তিক। রাজনীতি ভিত্তিক সমাধানটা তখন কারিগরি লোকরা সেটাকে অ্যাক্টিভিটিতে ট্রান্সফার করবে। এবং এটার জন্যে প্রকৃত বিশেষজ্ঞর প্রয়োজন আছে। সম্প্রতি দেখতে পাচ্ছি একজন উপদেষ্টা গণশুনানি করছেন। গণশুনানি দিয়ে তো পানি প্রবলেম সলভ হবে না, তাই না? স্থানীয় লোকজনের সাথে কথা বলার দরকার আছে, বিকজ দে আর স্টেক হোল্ডার, তাদের নিজস্ব কিছু ট্রেডিশনাল নলেজ আছে। কিন্তু গণশুনানি দিয়ে পলিটিক্স করা যেতে পারে, কিন্তু পানির সমস্যা এক ফোঁটাও সমাধান হবে না। কাজেই দেশের ভিতরের পানির সুচারু ব্যবস্থা প্রয়োজন। দেশের বাইরে থেকে যে পানি আসে, যেখানে সিজনাল ভ্যারিয়েশন আছে, সেটারও একটা সুচারু ব্যবস্থা প্রয়োজন। আমার আশা থাকবে নতুন যে সরকার আসবে তারা বিষয়টাকে সিরিয়াসলি নেবেন, বিষয়গুলোকে সিরিয়াসলি নেবেন। একটা পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে এবং এতে দয়া করে তথাকথিত বিদেশি বিশেষজ্ঞদের বিদেশে থাকতে দেন, দেশে এনেন না। এরা বোঝে না, এরা জানে না, কিন্তু গরম গরম কথা বলে। পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটা জটিল বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বৃষ্টির সময়কাল বদলে যাচ্ছে। গত কয়েক বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, যেটা আমনের জন্য অত্যন্ত জরুরি। বেশি বৃষ্টি হয়েছে ভাদ্র আশ্বিনে, যেটা থেকে আবার ক্রাইসিস তৈরি হয়েছে। পানির এই জলবায়ু পরিবর্তনটাকে সামনে রেখে কি করতে হবে তার জন্য জাতীয় দলিল তৈরি হয়েছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে। এটাকে ধরে কৃষি ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা এবং খাবার পানির ব্যবস্থাপনা, এগুলো জোর দিতে হবে। আরেকটা কথা হচ্ছে, বিশেষ করে খাবার পানির ব্যবস্থাপনাতে মহিলাদের দায়িত্ব এবং ভূমিকা অপরিসীম। এটাকে মনে রেখেও কাজটাকে সহজ করতে হবে, যাতে মহিলারা তাদের উপরে দেয়া কাজটা সহজে করতে পারেন। কাজেই পানি একটা ব্যাপক বিষয়। আমি তো তার অল্প কটা দিক তুলে ধরলাম, সময় পেলে আরও তুলে ধরতে পারতাম। মোটামুটি পড়াশুনো করেছি, কাজ করেছি, এবং আমার মতো নলেজেবল লোক দেশে অনেক আছে। কিন্তু যারা কথা বলেন তাদের কথা শুনলে মাঝে মাঝে কান্না পায়।